আপনি যখন কোথাও সেলসম্যান হিসেবে কাজ করবেন, তখন আপনার কাছে কিছু ক্যাটাগরির কাজ আসবে। তার মধ্যে থেকে ১ম যে ক্যাটাগরি সেটা হলো আপনার ইনভয়েস তৈরি করা, ক্যাশ মেমো তৈরি করা। গত ক্লাসে আমরা সে বিষয়ের উপর আলোচনা করেছিলাম যে কয়টা আ কি আইটেম নিচ্ছে এবং কত টাকা করে আইটেম, প্রত্যেকটা আইটেমের কত টাকা করে দাম। এরপর আসেন কত টাকা আসে টোটাল, সর্বমোট গ্রাউন্ড টোটাল কত টাকা আসে। এই ধরনের একটা ইনভয়েস তৈরি করার সিস্টেমটা শিখেছিলাম। আর আজকের ক্লাসে আমরা শিখবো কোথাও যদি আমরা জব করি, কোনো অফিসে, কোনো মাদ্রাসায়, কোনো এডুকেশন অথবা কোথাও এমন কোনো প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে তাদের সেলারি শিট তৈরি করা হয়। সেলারি শিটটা সাধারণত আপনার বড়, বড় প্রতিষ্ঠানগুলোতেই তৈরি করা হয়। কি হলো হঠাৎ করে? এখন ওই ধরনের প্রতিষ্ঠানে যদি আপনি কাজ করেন আর আপনাকে যদি সেলারি শিট করতে দেওয়া হয়, তাহলে আপনি কিভাবে করবেন যদি আপনি সিস্টেমটা না জানেন? আজকের ক্লাসে আমরা সেই বিষয়ের উপর আলোচনা করব এবং সেই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করব। নাম্বার 1 স্যালারি শিট 1, নাম্বার 2 স্যালারি শিট 2, নাম্বার 3 স্যালারি শিট 3। তার মানে কি? এটা একটু বুঝতে হবে আমাদের। আপনার প্রতিষ্ঠানে কোন একটা সিস্টেম হয়তো অবলম্বন করবে। বোঝার সুবিধার্থে আপনাদেরকে স্যালারি শিট 1, স্যালারি শিট 2, স্যালারি শিট 3 সিস্টেমে আলোচনা করব শুধুমাত্র বোঝার সুবিধার্থে। আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন ওই প্রতিষ্ঠান আপনার ৩টা সিস্টেম থেকে কোন একটা সিস্টেম অবশ্য অবলম্বন করবে। যেমন স্যালারি শিট 1 কাকে বলে? যেমন প্রথমত যে হলুদ কালার গুলো আপনি দেখতে পাচ্ছেন, এই হলুদ কালারটা হলো আপনার ফিক্সড। যেমন একজন ওয়ার্কারের নাম এবং তার বেসিক যে স্যালারিটা আছে সেটা প্রথম যেটা ধরা হয় যে স্যালারি শিটটা বেসিক, এই বেসিকটা আপনি এখানে একবার এন্ট্রি করলে চলবে। প্রতি মাসে মাসে আপনাকে এন্ট্রি করা লাগবে না, কিন্তু প্রতি মাসে মাসে আপনাকে রিপোর্ট তৈরি করতে হবে। এখন এই রিপোর্ট আপনি কিভাবে তৈরি করবেন? এই রিপোর্ট আপনি কিভাবে তৈরি করবেন সেই বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করব। তবে একটা জিনিস মনে রাখবেন, স্যালারি শিট 1 যদি আপনি পারেন তাহলে মনে রাখেন স্যালারি শিট 2 টা আপনার জন্য সহজ। স্যালারি শিট 2 যদি আপনি বুঝতে পারেন তাহলে স্যালারি শিট 3 ও আপনার জন্য সহজ। তবে স্যালারি শিট 1, 2, 3 বুঝতে হলে আপনাকে অবশ্যই প্রথমে যে ক্যাশ মেমোটা আমরা তৈরি করেছিলাম এটা অবশ্যই আমাদেরকে ক্লিয়ার হতে হবে। যদি আপনি ক্লিয়ার হতে পারেন তবে এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। প্রথমে আপনি শিরোনামগুলো লিখে ফেলবেন, যেমন নেম, বেসিক স্যালারি এবং বেসিক স্যালারির সাথে সাথে আদার্স কিছু ভাতা দেওয়া হয়। যেমন বাসা ভাড়া দেওয়া হয় এবং যাতায়াত বাবদ একটা ভাড়া দেওয়া হয়। তার চিকিৎসার যে একটা খরচ দেওয়া হয়। এইটা এই বাসা ভাড়া এবং যাতায়াত খরচ, মেডিকেল খরচ এটা সাধারণত তার স্যালারির মূল যে স্যালারিটা আছে বেসিক স্যালারি, এই বেসিক স্যালারির সাথে একটা পার্সেন্টেজের মাধ্যমে এইটা প্রদান করা হয়। যেমন ওয়ার্কার নেম আকরাম, তার স্যালারি হলো 15,600 টাকা। এই 15,600 সাথে কোম্পানির থেকে এক্সট্রা কিছু ভাতা পাবে, তার মধ্য থেকে বাসা ভাড়া বাবদ পাচ্ছে সে 15%। উদাহরণস্বরূপ বাসা ভাড়া বাবদ সে 15% পাবে এবং যাতায়াত বাবদ 12% পাবে এবং মেডিকেল খরচ বাবদ 8% পাবে। এই ৩টা সে এক্সট্রা ভাতা পাচ্ছে। এখন আমাদেরকে বের করতে হবে যে 15,600 টাকার সাথে 15% এ কত টাকা বের হয়, 12% এ কত টাকা আসে এবং 8% এ কত টাকা আসে। ৪ টা মিলে সে এখন নেট পাবে কত? এইটার হিসেবটাই আমাদেরকে তৈরি করতে হবে। আর এটাকেই বলে স্যালারি শিট বা স্যালারি রিপোর্ট।
স্যালারি শিট বা স্যালারি রিপোর্ট যখন আমরা তৈরি করা একটা সিস্টেম শিখবো, তখন চাইলে আমরা এটাকে কাস্টমাইজ করে করে এটাকে পরিবর্তন করতে পারবো। যেমন আমরা এগুলোকে কেটে ফেললাম, আমরা আমাদের রিপোর্টটা কেটে ফেললাম। মূলত প্রথম যেটা আমাদেরকে এন্ট্রি করার প্রয়োজন হয় আমরা সেটা এন্ট্রি করে রাখবো। যেমন আমাদের যারা ওয়ার্কার আছে তাদের নামগুলো আমরা এখানে এন্ট্রি করেছি। এরপর আসেন তাদের বেসিক স্যালারি কত সেটা আমরা এন্ট্রি করেছি এখানে। এবার আমাদের কাজ হলো যে কত টাকা আসে তার একটা রিপোর্ট বের করা। তা আমরা যেহেতু বলেছি যে বেসিকের এত পার্সেন্ট, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে বেসিকটা কোন ঘরে আছে। আচ্ছা বলেন দেখি, আকরামের বেসিকটা কোন ঘরে আছে? বি স্যার, B2 B2। তার মানে আমাদেরকে প্রথমে দিতে হবে ইকুয়াল সি, এরপর আমাদেরকে টাইপ করতে হবে B2। যখন আমরা ইকুয়াল সি দেওয়ার পরে B2 লিখবো তখন অটোমেটিকলি আমাদের এই ঘরটা মার্ক হয়ে যাবে। মার্ক হওয়ার পরে আমরা এখন কি করতে চাই, যেমন আমরা 15% কত টাকা আসে এটা বের করতে চাই। তার মানে হলো গুণন করতে হবে আমাদের। আমরা দিব এখানে গুণন 15%। 15% যখন আমরা টাইপ করে দিব, এরপর যখন আমরা এন্টার বাটন প্রেস করব তখন আমাদের চলে আসছে 2340 টাকা। অর্থাৎ 15% 2340 টাকা হয় 15,600 টাকার। 15,600 টাকাকে ভাগ করলে তার 15% হয় 2340 টাকা। এবার আসেন যাতায়াত ভাড়া বের করব, কত পার্সেন্ট এখানে উল্লেখ করে দিয়েছি আমরা। ইকুয়ালস আমরা এখানে টাইপ করব সেম B2, কেননা আমাদের সকল তথ্যগুলো সকল রিপোর্ট গুলো আমাদের বি নিয়ে শুরু হবে, অর্থাৎ বেসিক। আমরা এখানে টাইপ করলাম B2 ইন্টু 12%, অর্থাৎ 12%। এন্টার বাটন প্রেস করলাম, তাহলে তার যাতায়াত বাবদ তাকে দেওয়া লাগছে 1872 টাকা। আসেন মেডিকেল খরচ, সেম সিস্টেমে B2 ইন্টু 8%। তার মানে আমরা খুব সহজে বুঝতে পারছি যে একটা যদি আমরা সিস্টেমটা বুঝি বাকিগুলো সিস্টেমটা বোঝাটা আমাদের জন্য সহজ। 8%। এখন দেখেন আমার এইটা 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 এইটা, তাহলে চারটা মিলে আমার টোটাল কি করতে হবে, তার স্যালারিটা টানতে হবে। এখানে যদি আমি টোটাল টানতে চাই তাহলে আমাকে কি কি করতে হবে, কয়টা সিস্টেমে করতে পারবো বলেন? 4টা সিস্টেম করা যাবে। তার মধ্য থেকে সর্বশেষ দুইটা সিস্টেমটা বলেন। অটোসাম না, বলেন সাম সাম অটোসাম। জি 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 সাম অটোসাম, অটোসাম। এর সংক্ষিপ্ত উত্তর সাম অটোসাম। সাম মানে হলো এটা এন্ট্রি করে দিতে হবে শুরু এর শেষ। অটোসাম মানে হলো একটা কমান্ড, এটা ডাবল ক্লিক করলে আমাদের ফলাফলটা বের হয়ে যাচ্ছে। এটা হলো চারটা সিস্টেমের দুইটা লেটেস্ট সিস্টেম, তাই না? জি আচ্ছা আমরা অটোসামে ডাবল ক্লিক করলাম, ফলে দেখেন এই লোকটা সর্বমোট স্যালারি পাচ্ছে 21,060 টাকা। 21,060 টাকা তার স্যালারি হচ্ছে, তার মূল স্যালারি কিন্তু 15,600 টাকা। এখন দেখেন তার তথ্যটা আমরা বের করে ফেলেছি। এবার আমরা চারটা ঘরকে একসাথে সিলেক্ট করে আমরা নিচের দিকে ড্র্যাগ করব। নিচের দিকে যখন আমরা ড্র্যাগ করব তখন প্রত্যেকের ফলাফল চলে আসলো। প্রত্যেকের ফলাফল কি হয়ে গেল, চলে আসলো। এখন দেখেন প্রত্যেকের ফলাফল যখন চলে আসলো, আমরা যদি এখানে গ্রাউন্ড টোটাল টানতে চাই, কোথায়, এখানে প্রত্যেকের টোটাল টানতে চাই, যে আমরা যদি কোম্পানি এমন মনে করে সাইলেন্ট প্লেস, যদি প্রত্যেকের রিপোর্ট কোম্পানি দেখতে চাই যে এই মাসে আমার বেসিক মোট কত টাকা দেওয়া লাগছে, বাসা ভাড়া বাবদ কত টাকা দেওয়া লাগছে, এটা যদি পার্ট বাই পার্ট কোম্পানি এক নজর দেখতে চাই, তাহলে আপনি কি করবেন, নিচেরটাও টোটাল টান দিবেন। সবগুলো টোটালকে একসাথে টানার জন্য আপনি জাস্ট ঘরগুলোকে মার্ক করবেন, অটোসামে 1 ক্লিক করবেন। 1 ক্লিক করলেই অটোমেটিক বের হয়ে যাবে। এটা হলো বেসিক, এটা হলো বাসা ভাড়া বাবদ,
এটা হলো যাতায়াত এবং এটা হলো মেডিকেল খরচ, এটা হলো গ্রাউন্ড টোটাল, সর্বমোট টোটালের টোটাল। এইভাবে আপনি কি করতে পারবেন, রিপোর্টটা তৈরি করতে পারবেন। এখানে কিন্তু কঠিন কোনো বিষয় ছিল জি না। বোঝার জি না, বিষয় স্যার। মাত্র একটাই ছিল, সেটা হলো পার্সেন্টেজ পার্সেন্টেজ। ফলাফলটা কিভাবে বের করে, এই তো, আর তো কিছু না। বাকি জি সব না, স্যার। কিছু জি স্যার। আপনারাই পারবেন, অটো সাম করতে পারবেন, টাইপ করতে পারবেন, সবকিছু তো আপনারা জানেন। ওকে, এই হলো স্যালারি শিট 1 তৈরি। এখন বুঝেন, কোন কোম্পানি আছে এমন যারা শুধুমাত্র স্টাফদেরকে দেয়, কোনো অন্য কোনো কারণে তারা টাকাটা কর্তন করে না। মিউট করেন প্লিজ, যাদের এখানে আওয়াজ হচ্ছে। মাসুদুর রহমান ভাই, আপনি মিউট করে রাখেন। এখন দেখেন, যে কোম্পানিতে কিছু কোম্পানি আছে এমন যেগুলো শুধুমাত্র আপনাদেরকে দিবে, আপনাদের থেকে কোনো প্রভিডেন্ট ফান্ড অথবা আদার্স কোনো ফান্ড বাবদ টাকা কর্তন করবে না। এই ধরনের প্রতিষ্ঠানগুলো যদি হয়ে থাকে, তাহলে আপনি এই সিস্টেমে স্যালারি শিট তৈরি করবেন। যদি তার মূল বেতন দেয়, তার পাশাপাশি তার আনুষঙ্গিক আরো কিছু ভাতা দিয়ে দেয়, কোথাও কোথাও ভাতা একটা আছে, কোথাও ভাতা একের অধিক আছে, 3, 4টা 5টা পর্যন্ত আছে। সেই ক্ষেত্রে আপনি এইভাবে ঘরগুলোকে প্লাস করবেন, প্লাস করে করে এইভাবে ফলাফলটা তৈরি করবেন। এটা হলো স্যালারি শিট 1। আর যদি এমন মনে করেন যে আপনার প্রতিষ্ঠানে স্টাফদেরকে দেয় এবং একটা ফান্ড আছে যেটা হলো প্রফিটেড ফান্ড, এই প্রফিট ফান্ডের জন্য টাকাটা কর্তন করে রাখে, ওই ধরনের স্যালারি শিট তৈরি করার সিস্টেমটা কি? খুব সহজ। প্রথমত কথা হলো, স্যালারি শিট 1 পর্যন্ত, এই যেখান থেকে এই পর্যন্ত আপনারা কিন্তু অলরেডি শিখে ফেলেছেন স্যালারি শিট 1 এ। যেমন তার মূল বেতন দিচ্ছে, বাসা ভাড়া দিচ্ছে, যাতায়াত ভাড়া, মেডিকেল এবং সব মিলে তার টোটাল। তার মানে হলো আমরা স্যালারি শিট 1 থেকে ঠিক টোটাল পর্যন্ত আমরা শিখে ফেলেছি। এবার হলো আলোচ্য বিষয় হলো এই দুইটা। সেটা কি? যেমন কোম্পানি আপনাকে এই মাসে 20,000 টাকা বেতন দিবে। কোম্পানি একটা ফান্ড আছে যেখানে আপনার থেকে নির্দিষ্ট একটা অংশ কেটে রেখে দিবে, যা আপনি চাকরির শেষে তার একটা লাভ সহ আপনাকে প্রদান করবে। এটাকে বলা হয় প্রভিডেন্ট ফান্ড। গভর্নমেন্টে দেখবেন যে যারা রিটায়ার্ড হয় তারা টাকা পায়, এই টাকাটা তারা গভর্নমেন্টের পক্ষ থেকে এবং তার প্রতি মাসে একটা স্যালারি থেকে একটা অঙ্ক, নির্দিষ্ট অঙ্ক কেটে রেখে দেওয়া হয়। এই প্রভিডেন্ট ফান্ডের টাকা যদি যে সকল প্রতিষ্ঠানগুলোতে কাটা হয়, ওই সকল প্রতিষ্ঠানগুলোতে স্যালারি শিটটা আপনি কিভাবে তৈরি করবেন? খুব সহজ বিষয়। প্রথমত আপনি এই পর্যন্ত স্যালারি শিট 1 এ শিখে ফেলেছেন। বিষয় হলো অতিরিক্ত এইটা, এফ ফান্ড এবং পি ফান্ড এবং নেট পে। পি ফান্ড কাকে বলে? যেমন আমরা এটা কেটে ফেলি, তাহলে আমরা বুঝতে পারবো। পি ফান্ড মানে হলো প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড প্রত্যেকের জন্য হয়তো 5%, 3%, 7%, 8%, 10%, একটা নির্দিষ্ট অঙ্ক তার থেকে কাটা হয়। এখন যার যার স্যালারি অনুযায়ী তার তার টাকাটা কাউন্ট করবে। যেমন যার বেতন 15,000 টাকা তার শো করছে 10,000 টাকা, 1,000 টাকা। যার বেতন 8,500 টাকা তার শো করছে 665 টাকা। যার যত বেশি বেতন হবে তার তত বেশি প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটা হবে। এখন দেখেন প্রত্যেকের জন্য একটা পার্সেন্টেজ থাকে। এখন এই পার্সেন্টেজটা আপনি কিভাবে করবেন? ধরে নিলেন এখানে শো করছে 7%, এখানে শো করছে 7%, 7% এখানে শো করছে, তার মানে হলো আমরা 7% বের করব। কিসের 7% বের করব? বেসিকের। যেহেতু আমরা বলেছি আমাদের সকল হিসাবগুলো বেসিক নিয়ে হয়, তাহলে আমরা বেসিকের 7% এখানে বের করব। এখন দেখেন আমি সবগুলো ধরে নিলাম, কেটে দিলাম বোঝার সুবিধার্থে। সবগুলা আমি কেটে দিলাম, এরপর আমি এখানে লিখলাম বাসা ভাড়া বাবদ। উদাহরণস্বরূপ আমরা এখানে টাইপ করলাম ইকুয়াল সি B2 ইনটু, ধরে নিলাম বাসা ভাড়া বাবদ 13% কাটা হবে, অর্থাৎ বাসা বাবদ 13% দেয়া হবে, 13% উল্লেখ করলাম। এরপর কার ভাড়া বাবদ ধরলাম 10%, ইকুয়াল সি B2 ইনটু 10%।
এন্টার। মেডিকেল বাবদ ধরে নিলাম B2 ইন্টু 7%। টোটাল অ্যামাউন্টটা আমরা এখান থেকে অটো সাবে ক্লিক করব, তাহলে আমাদের টোটাল অ্যামাউন্টটা চলে আসলো। এবার আসেন পি ফান্ডের টাকা সেম সিস্টেম B2 ইন্টু আমাদের 7%। এবার হবে নেট পে। কি ধরনের নেট পে হবে? যেমন আপনার স্টাফকে আপনি এই টাকাটা দিবেন, 20,280 টাকা সে প্রাপ্য। এবার আপনি এখান থেকে তার প্রভিডেন্ট ফান্ড বাবদ টাকাটাও কেটে রেখে দিবেন। তাহলে টাকাটা কেটে রেখে দেওয়ার পরে তো আপনি পেমেন্টটা করবেন। এখন টাকাটা কেটে রেখে দেওয়ার পরে আপনার প্রভিডেন্ট ফান্ড বাবদ কত টাকা কাটবেন, কাটার পরে কত টাকা সে পাবে, এর হিসাবটা তো অবশ্যই আমাদেরকে বের করতে হবে, সেটাকে বলা হয় নেট পে। যেমন আপনি এই পর্যন্ত টোটাল বের করার পরে আপনি প্রভিডেন্টও বের করেছেন, এবার আপনি নেট পেতে টাইপ করবেন ইকুয়ালসি। ইকুয়ালসি টাইপ করার পরে আপনি F2 মাইনাস করবেন, F2 মাইনাস G2 এন্টার। খুব সহজ বিষয়, কেননা আপনি এই পর্যন্ত টাকাটা কোম্পানি থেকে পাবেন, কোম্পানি আপনার থেকে পাবে 1092 টাকা। তাহলে আপনার যে 20,280 টাকা স্যালারি ছিল সেখান থেকে 1092 টাকা মাইনাস করলে আপনাকে এখন নগদ পেমেন্ট করবে কত, সেটা ফলাফল আমাদের এখানে চলে আসবে। এখন দেখেন টোটাল হলো আমাদের এফ এর ঘরে এবং যেটা হলো আমাদের প্রভিডেন্ট ফান্ড। টোটাল থেকে আমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কর্তন করা হবে, নেট কত টাকা থাকে সেটা ফলাফল বের করার জন্য এন্টার বাটন প্রেস করব। এখন দেখেন 19,188 টাকা এই ওয়ার্কার স্যালারি পাবে এই মাসে। এই ওয়ার্কার এই মাসে স্যালারি পাবে 19,188 টাকা। এটা হলো স্যালারি শিট 2 হিসাব। যে সকল প্রতিষ্ঠানগুলোতে আপনার অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের অপশন আছে, ওই সকল প্রতিষ্ঠানগুলোতে আপনি সিস্টেমে বিল তৈরি করবেন, অর্থাৎ স্যালারি শিটের রিপোর্টটা এই সিস্টেম তৈরি করবেন। প্রথমটা বের করার পরে আপনি ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে পুরোটাকে ড্র্যাগ করলে ফলাফল সবগুলোতে অটোমেটিকলি চলে আসলো। এভাবে আমরা স্যালারি শিট 2 এর হিসাবটা বের করব। তাহলে এখন দেখেন স্যালারি শিট 1টাও কিন্তু খুব সহজ, স্যালারি শিট 2টা কিন্তু মনে হচ্ছে যে আরো সহজ, তাই না? কি বলেন? এমনটাই তো? স্যালারি শিট 1 আর স্যালারি শিট 2 এর মধ্যে কি কোনো ভারী কোনো কাজ দেখেছেন? স্যার যাদের প্রভিডেন্ট ফান্ডের পার্সেন্টেজ ব্যবধান হবে তাদেরটা? প্রভিডেন্ট ফান্ডের পার্সেন্টেজ ব্যবধান হয় না। কেন ব্যবধান হয় না? পার্সেন্টেজ মানে তো হলো তার বেতন থেকে যার যত টাকা বেতন, ওই বেতন অনুযায়ী তার কত টাকা হয় এর ফলাফলটা চলে আসবে। এখানে দেখেন, মিট করেন প্লিজ। এখানে দেখেন এই যে 1092 টাকা আসছে, কারণ তার বেতন হলো 15,600 টাকা। পার্সেন্টেজ কিন্তু সবার জন্য এক, এখানে সবার জন্য পার্সেন্টেজ এক। এখন টাকা কম বেশ হবে তার বেতন অনুযায়ী, কেননা এখানে পিয়ন থাকবে, এখানে আপনার হাই লেভেলের ম্যানেজার থাকবে, অ্যাসিস্ট্যান্ট থাকবে, এক্সিকিউটিভ থাকবে, সিনিয়র এক্সিকিউটিভ থাকবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকবে। এই যে পদগুলো আছে এই পদ অনুযায়ী কিন্তু তাদের স্যালারিটা হয়, আর ওই স্যালারি অনুযায়ী সবার জন্য একটা পার্সেন্টেজ উল্লেখ থাকে, যার যত বেশি স্যালারি হবে সে তত বেশি টাকা পাবে পার্সেন্টেজ অনুযায়ী, আর যার যত কম হবে সে ওই সেম পার্সেন্টে তার অ্যামাউন্টটাও অল্প শো করবে। ওকে, জি স্যার। আচ্ছা, এবার আসেন স্যালারি শিট 3। স্যালারি শিট 1, স্যালারি শিট 2 যেমন শিখেছিলেন ঠিক স্যালারি শিট 3টা হলো ওই ধরনের, তবে এখানে একটা তফাৎ আছে। কি ধরনের তফাৎ? স্যালারি শিট 1 এবং স্যালারি শিট 2 কোন একটাকে কি করা হয়? ফলো করা হয়। কোন একটাকে কি করা হয়? স্যালারি শিট 3 তে ফলো করা হয়। যেমন স্যালারি শিট 1 এর মধ্যে কি তফাৎ আর স্যালারি শিট 2 এর মধ্যে তফাৎ কি বলেন দেখি? স্যালারি শিট 1 এর মধ্যে স্যার প্রভিডেন্ট ফান্ড নেই, আর স্যালারি শিট 2 এর মধ্যে প্রভিডেন্ট ফান্ড আছে। টোটাল অ্যামাউন্ট থেকে এজন্য প্রভিডেন্ট ফান্ডটা টোটাল অ্যামাউন্ট থেকে প্রভিডেন্ট ফান্ড মাইনাস করা হয়েছে। আচ্ছা, এখন বিষয় দেখেন,
যে ঠিক স্যালারি শিট 1 আর মূলত স্যালারি শিটটা হলো দুই ক্যাটাগরির, স্যালারি শিট 1 কিংবা স্যালারি শিট 2। হয়তো প্রফিট এন্ড ফান্ডের সিস্টেম থাকবে বা সিস্টেম থাকবে না, দুটো থেকে কোন একটা, তাই না? জি স্যার। জি এখন দেখেন ওই দুইটার কোনো একটার মধ্যে আপনি একটু অ্যাডভান্স লেভেলের কাজ করবেন, সেটাই হলো স্যালারি শিট 3। আমি কি বুঝাতে পারছি? জি জি স্যার। একটু ক্লিয়ার করে আপনাদেরকে। যেমন আপনার প্রতিষ্ঠানে স্যালারি শিট 3 এর অতিরিক্ত অপশনটা হলো ওভারটাইম। অতিরিক্ত অপশনটা কি? ওভারটাইম ওভারটাইম। আর স্যালারি শিট 2 এর মধ্যে হলো অতিরিক্ত অপশন হলো প্রফিট এন্ড ফান্ড। স্যালারি শিট 1 এর মধ্যে হলো কোন ধরনের অতিরিক্ত ফান্ড নাই, কোম্পানি শুধু দিবে তো দিবেই, কোম্পানি শুধু দিবে তো দিবেই। এখন দেখেন তো স্যালারি শিট 1 কিংবা 2 এর কোন একটার মধ্যে স্যালারি শিট 3 টা ব্যবহার করতে পারবেন। কেননা এমন কিছু প্রতিষ্ঠান আছে যেসব প্রতিষ্ঠানগুলোতে ওভারটাইম হয়, এমন ওভারটাইম একটা বিল হয়। ওভারটাইম কি হয়? বিল হয়। বিল হয় এখন কথা হলো ওভারটাইম বিল সহ আপনার স্যালারির সাথে দিয়ে দেওয়া হবে। তো ওভারটাইম বিল সহ যদি আপনার স্যালারির সাথে দিয়ে দেওয়া হয়, তাহলে ওভারটাইমের হিসাবটা আপনি কিভাবে বের করবেন? এবং ওই স্যালারি শিটটার মধ্যে ওই ওভারটাইম সিস্টেমটা ওটা স্যালারি শিট 1 এর মধ্যে হতে পারে, স্যালারি শিট 2 এর মধ্যে হতে পারে। যেসব প্রতিষ্ঠানের মধ্যে প্রফিট এন্ড ফান্ড সিস্টেম আছে ওইসব প্রতিষ্ঠানে ওভারটাইম সিস্টেম থাকতে পারে। যেসব প্রতিষ্ঠানগুলোতে ওভারটাইম সিস্টেম নাই ওইসব প্রতিষ্ঠানগুলোতে কি থাকতে পারে? থাকতে পারে। ওভারটাইম থাকতে পারে। তার মানে হলো আপনি কোন একটা যেটা আপনার এখানে ব্যবহার হয় আপনি ওইখানে ওই শীটটাকে ফলো করবেন, জাস্ট অতিরিক্ত এই সিস্টেমটা আপনি ব্যবহার করবেন যে আসলে এই হিসাবটা কিভাবে বের করা হয়। মিউট করেন প্লিজ, মিউট করেন। এখন দেখেন হিসাবটা হলো যে ওভার টাইমটা আপনি কিভাবে বের করবেন। প্রথম কথা হলো এটা, ওভার টাইমটার জন্য সাধারণত প্রতিষ্ঠানগুলোতে ওভার টাইমের খাতা থাকে, এটা হলো 1 নম্বর কথা। সেকেন্ড নাম্বার হলো খাতা যদি না থাকে তাহলে পাঞ্চিং সিস্টেম যদি থাকে, অর্থাৎ মেশিনের মাধ্যমে ফিঙ্গারিং সিস্টেম যদি থাকে, তাহলে আপনার ওইটা শীট পেয়ে যাবেন। আর যদি বলেন যে ওইটা নাই, তাহলে আপনার হাজিরা খাতার মধ্যে দেখবেন যে তার কয়টার থেকে ইন হয়েছে, কয়টা তার বের হয়েছে, তার মধ্যে থেকে কয় ঘন্টা, কয়টা থেকে কয়টা পর্যন্ত ওভারটাইম ধরা হয়। ওই খাতা থেকে দেখে আপনার টোটাল ঘন্টাটা আপনি কি করবেন? কাউন্ট করবেন। টোটাল ঘন্টাটা কাউন্ট করার পরে আপনি এখানে টোটাল ঘন্টাটা লিখে দিবেন। যেমন আকরামে এই মাসে ওভারটাইম করেছে 15 ঘন্টা। এখন তার বেতন অনুযায়ী তার ঘন্টার মূল্যায়ন করা হবে। এখন তার বেতন অনুযায়ী তার ঘন্টা পড়ছে পার আওয়ারে 75 টাকা। কত টাকা? 75 টাকা। এখন এই 75 টাকা যে তার ব্যবহার হচ্ছে, এখন এটা আমি কিভাবে বের করব? হিসাব হলো এটা। এই ফলাফলটা আমি কিভাবে বের করব? আমাদেরকে বের করতে হবে হলো এইটা 75, এটা কি 75। খেয়াল করেন, আমি হিসাবটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা ভালো করে খেয়াল করেন। এই যে 75 এর মধ্যে এই যে 75টা আছে, 75টা আমরা কিভাবে বের করলাম? আমাদেরকে প্রথমত বুঝতে হবে যে আমাদের অফিসের অফিস ডে কত দিনে ধরা হয়। কোন কোন প্রতিষ্ঠান আছে ওভারটাইম ধরা হয় ঠিক পূর্ণ মাসে, কোন কোন প্রতিষ্ঠান আছে ওভারটাইম ধরা হয় অফিস ডে অর্থাৎ 26-এ কিংবা 24-এ। তো এই এই যদি এমন হয় 26 কিংবা 24 কিংবা পূর্ণ মাস, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আমাকে এই টাকাটাকে ভাগ দিতে হবে। কি ধরনের ভাগ দিতে হবে আমাকে? যেমন দেখেন, এই লোকটা ওভারটাইম করেছে 15 ঘন্টা, এই লোকটা ওভারটাইম করেছে 15 ঘন্টা, তার ঘন্টা 75 টাকা কিভাবে হলো? এটা হিসাবটা বের করার জন্য আমাদেরকে টাইপ করতে হবে ইকুয়ালস, এরপর টাইপ করতে হবে B2 ভাগ 26, ধরে নিলাম 26 দিনে তার হিসাবটা ধরা হচ্ছে, 26 ইন্টু 8। যদি অফিস টাইমটা 8 ঘন্টা হয় তাহলে 8 দিবেন। যদি অফিস টাইমটা যদি 10 ঘন্টার হয় তাহলে 10 দিবেন। যদি অফিস টাইমটা 7 ঘন্টা কিংবা 6 ঘন্টার হয় সেটা আপনি এখানেই টাইপ করবেন। এবার আপনি এন্টার বাটন প্রেস করেন, ফলে দেখেন এখানে 75 টাকা আসছে। এর কারণ হলো B2 ঘরটাকে যদি আপনি 26 দিনে ভাগ দেন, তাহলে আপনি দেখেন দিনে কত টাকা পড়ে সেটা হিসাবটা বের করতে পারবেন। যেমন B2 কে ভাগ দিলাম 26 দিয়া, তাহলে তার পার ডে স্যালারি পড়ছে 600 টাকা।
আর যদি বলেন যে এটাকে এই দিনটাকে ভাগ দিবেন 8 ঘন্টায়, তাহলে তার স্যালারি পড়ছে প্রতি ঘন্টায় 75 টাকা। ওকে, কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। স্যার আবার খেয়াল করেন যে আপনি প্রথমত টাইপ করবেন হলো খাতা দেখে তার ওভারটাইম কয় ঘন্টা হলো। এরপর আপনি এখানে সূত্র ব্যবহার করবেন পার আওয়ার পে, অর্থাৎ প্রতি ঘন্টা তাকে কত টাকা করে পেমেন্ট করা লাগবে, অর্থাৎ তাকে কত টাকা করে দিতে হবে, এটা বের করতে হবে আমাদেরকে বেসিক নিয়ে। অর্থাৎ বেসিকটাকে ভাগ দেব 26, 28, 30, অর্থাৎ আমাদের অফিস ডেটা কত দিনে ধরা হয় এটা আমরা জানবো। এরপরে গিয়ে ঠিক বিটুটাকে ওই দিনে আমরা ভাগ দিব তত দিনে, এবং কত ঘন্টা আমাদের বেসিক অফিস টাইম সেটাতে আমরা ভাগ দিব, ফলে প্রতি ঘন্টা কত টাকা হয় এটা ফলাফলটা আমাদের বের হয়ে যাবে। এখন যখন আমরা হাউস রেন্ট, যাতায়াত বিল, মেডিকেল অ্যামাউন্ট, প্রভিডেন্ট ফান্ড সবকিছু যখন আমরা এন্ট্রি করে ফেলবো, এরপরে কি আমরা নেট পেটা বের করব। এখন দেখেন নেট পেটা আসলে কিভাবে বের করে। নেট পেটা বের করা কিন্তু এখন আমাদের জন্য অনেকটা সহজ। এর কারণ হলো আমরা যে নেট পেটা বের করব, আমাদের ধরে নিতে হবে যে কোনটা থেকে আমাদের নেট পে। এর একটা বিষয় হলো, যেমন আপনি এটা 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 এই চারটা মিলে কিন্তু আপনার টোটাল হচ্ছে 21,060 টাকা। প্রভিডেন্ট ফান্ড বাবদ আপনার থেকে কর্তন করা হবে 1,092 টাকা। আবার এটার সাথে আরো দুটো জিনিস অ্যাড করা হচ্ছে, অর্থাৎ প্রতি ঘন্টায় কত টাকা পরে কত ঘন্টা হয়েছে। এই সব মিলে আমাদেরকে একত্রে হিসাব টানতে হবে নেট পেতে। এখন নেট পেতে আমরা একত্রে হিসাবটা কিভাবে টানবো সেই বিষয়টা খেয়াল করেন। প্রথম আমাদেরকে টাইপ করতে হবে ইকুয়ালসি। ইকুয়ালসি টাইপ করার পর আমরা টাইপ করব F2 প্লাস, সরি F2 মাইনাস G2 প্লাস H2 ইন্টু I2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার বাটন দিন। F2 মাইনাস G2 1,092 টাকা। এরপর আসেন এটার সাথে ওভারটাইমটা যোগ করা হয়েছে, সব মিলে 21,093 টাকা হচ্ছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে 15 ঘন্টা কত টাকা আছে, এটা আমরা হিসাব করি ইনটু ইকুয়ালসি 15 ইনটু 75, 1,195 টাকা তার কি আসে, ওভারটাইম বিল আসে। 1,195 টাকা ওভারটাইম বিল আসে। এখন আপনি দুইটা সিস্টেমে এটা রিপোর্টটা বের করতে পারেন। একটা সিস্টেম হলো আলাদা একটা ঘর তৈরি করবেন, যেটা হলো আপনার ওভারটাইম বিল, অর্থাৎ ওভারটাইম অ্যামাউন্ট। ওভারটাইম অ্যামাউন্টটাকে আপনি এভাবে একটা ঘর করতে পারেন, অথবা প্রয়োজন যদি না বোধ করেন, বলতে না দরকার নেই এত লং করা, তাহলে আপনি শুধুমাত্র এই সিস্টেমে রিপোর্টটা তৈরি করবেন। অর্থাৎ এই লোকটা পাচ্ছে, এই ভদ্রলোক পাচ্ছে 21,060 টাকা তার মূল বেতন। ওভারটাইম সরি আপনার আদার্স যে আছে বোনাস গুলো আছে, বাসা ভাড়া, যাতায়াত, এগুলো সহ, তার মধ্যে থেকে এটাকে আমরা মাইনাস করলাম। মাইনাস করার পরে গিয়ে যত টাকা থাকে তার সাথে আমরা যোগ করছি আমাদের ওভারটাইম বিলটা। ওভারটাইম বিলটা হচ্ছে আমাদের 1,125 টাকা। 1,125 এর সাথে আমাদের যোগ হবে 21,060 টাকা। দুইটা মিলে একত্র হয়ে মাইনাস যাবে আমাদের এই G2 টা, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডেরটা। ফলে আমাদের নেট পে বর্তমান তাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আমরা নেট পেতে পেয়ে যাব। এখন কি বুঝতে পেরেছেন এটা? জি স্যার। সবাই জি বুঝতে স্যার, বুঝতে পেরেছেন? পারছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা খুব সহজে কিন্তু এই জিনিসটা বের করতে পারছি। এবার আমরা কি করব, আমাদের ড্র্যাগ করে প্রত্যেকটা ঘরের ফলাফলটা আমরা বের করে নেব। যারা ওভারটাইম করে নাই তাদের ওভারটাইম বিল হয় না। দেখেন ওভারটাইম যাদের নেই তাদের কোনো বিল নেই। এখানে যাদের, যেমন দেখেন এখানে 21,060 টাকা 1,092 টাকা মাইনাস গেল, বাকি টাকা থাকছে আমাদের এইটা।
ওকে, জি স্যার। আচ্ছা। বরাবর। তাহলে প্রত্যেকের ফলাফলটা বের হয়ে যাওয়ার পরে আমরা উপরে তৈরি করে নিব আরেকটা ঘর। ইনসার্ট থেকে আমরা সরি, আমরা রাইট বাটন ক্লিক করে ইনসার্টে যাব, সেখান থেকে আমরা ইন্টার রো বাটন বাড়িয়ে একটা কলাম তৈরি রো তৈরি করব। এরপরে কি আমরা এটাকে মার্জিন সেন্টার যা কিছু লিখার আমরা লিখে নেব। এইভাবে আমরা আমাদের রিপোর্ট গুলোকে তৈরি করব, অর্থাৎ স্যালারি শিট 1 2 3 সিস্টেমে আমাদের কোম্পানি কোন রিপোর্টটা চাই সেটাই আমরা এখান থেকে কাস্টমাইজ করে নেব। পারবেন তো ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার দেখেন আমরা কিছু প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করি। যেমন প্রোগ্রাম মধ্যে প্রথমে আছে ফাইল মেনু, তার মধ্যে থেকে আছে সেভ, সেভ এস, ওপেন, ক্লোজ। এই চারটা কিন্তু আমরা অলরেডি মাইক্রোসফট ওয়ার্ড থেকে শিখেছিলাম। সেভ এর মাধ্যমে আমরা ফাইলটাকে সেভ করতে পারবো, সেভ এস এর মাধ্যমে আমরা ডুপ্লিকেট ফাইল কপি করতে পারবো, ওপেন এর মাধ্যমে পুরাতন যে ফাইলটি ওপেন করা আছে, সরি ভিতরে সেভ করা আছে সেটা আমরা ওপেন করতে পারবো, এবং যেটা ওপেন করা আছে সেটাকে আমরা ক্লোজ করতে পারবো। ক্লোজ এর মাধ্যমে ফাইল ইনফরমেশন থেকে আমাদের ফাইল সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যগুলো পাবো, অর্থাৎ ফাইলটা কি নামে আছে এবং তার ওজন কতটুকু সবকিছু আমরা এখান থেকে দেখতে পারবো। রিসেন্ট যে সকল ফাইলগুলো সর্বশেষ খোলা হয়েছিল ওই সকল ফাইলগুলো আমরা এখান থেকে পাবো। আর নিউ থেকে নতুন আরেকটা ওয়ার্কশিট আমরা ওপেন করতে পারবো। প্রিন্টের মাধ্যমে আমাদের এই শিটটাকে আমরা প্রিন্ট আউট করতে পারবো। সেভ এন্ড সেন্ড, অর্থাৎ আমরা এটাকে সেভ এবং ইন্টারনেটে সেন্ড করতে পারবো। হেল্প আমাদের প্রয়োজন নাই, অপশন, অপশন থেকে আমাদের কিছু টুকিটাকি কাজ আছে যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলাম, অর্থাৎ এখান থেকে আমাদের কিছু এক্সেল শীট সম্পর্কে অথবা অ্যাডভান্স লেভেলের কিছু কোড সম্পর্কে আমরা এখান থেকে ধাপে ধাপে ইনশাআল্লাহ আলোচনা করব। সবশেষে আছে এক্সিট, যেটার মাধ্যমে আমাদের পুরো প্রোগ্রামটিকে ওপেন করতে পারবো। হোমের মধ্যে আছে কাট, কপি, ফরম্যাট, পেইন্টার, পেস্ট, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলাম। আছে ফন্ট গ্রুপের মধ্যে ফন্ট, ফন্ট সাইজ, ফন্ট কালার আর হাইলাইট কালার, বর্ডার, আন্ডারলাইন, ইটালিক, বোল্ড, এগুলো সবকিছুই কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আলোচনা করেছি। এবং অ্যালাইনমেন্ট থেকে আছে অ্যালাইনমেন্ট, জাস্টিফাইড, আর লেফট, রাইট, টপ, বটম। এবং এদিকে আছে আপনার ডিরেকশন, অর্থাৎ লেখাটাকে একটু ডান দিকে একটু বাম দিকে নিয়ে যাওয়া। আছে উপরে বা আরবি ক্ষেত্রে রাইট টু লেফট, লেফট টু রাইট। এবং ডান পাশে দেখতে পাচ্ছেন মার্জ এন্ড সেন্টার, যেটা একাধিক সেলকে অ্যাডজাস্ট করা হয়। রাফ টেক্সট এবং আপনার ওরিয়েন্টেশন, এটা আমরা একটু আলোচনা করি, এটা সম্পূর্ণ নতুন। যেমন আপনি এখানে লিখেছিলেন আকরামুল্লাহ, এই লেখাটাকে আপনি চাচ্ছেন যে এইভাবে না করে, এই লেখাটাকে আপনি চাচ্ছেন যে এইভাবে না করে একটু কোনাকুনি করতে, সেক্ষেত্রে আপনি কোনাকুনি অপশনে ক্লিক করেন, অ্যাঙ্গেল সিস্টেমে দেখেন, ফলে আপনার অ্যাঙ্গেল সিস্টেমে দেখাবে। আর যদি বলে যে না আপনি অ্যাঙ্গেল ক্লোক সিস্টেমে এই কোনাকুনি সিস্টেমে করতে চাচ্ছেন, অথবা আপনি ভার্টিক্যাল সিস্টেমে করতে চাচ্ছেন, অথবা হরিজন্টাল সিস্টেমে করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি এই সেলের মধ্যে কোন ভাবে আপনি এই লেখাটাকে দেখতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমরা এখান থেকে নরমালি ভার্টিক্যাল সিস্টেম আছে, ভার্টিক্যাল সিস্টেমে রাখলাম। আর রাফ টেক্সটের কাজ হলো, আমি যদি কমান্ডটাতে ক্লিক করে রাখি তাহলে আমার লেখাটা যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ এই জায়গাটা যখন সংকলন হবে না, অটোমেটিক লেখাটা নিচের দিকে চলে আসবে। আর যদি আমরা এই রাফ টেক্সটের মধ্যে ক্লিক না করি এবং লিখে যাই শুধু,
যেমন আমরা এখানে লিখলাম আকরামুল্লাহ, দেখেন আমার আশরাফ লেখাটা কিন্তু ঠিক আমার বর্ডার ক্রস করে ফেলেছে। এই যে বর্ডারটা ক্রস করে ফেলেছে, এই বর্ডার ক্রসের পেছনে যেই কাজটা করে সেটা হলো যখন আমি এই সেলের মধ্যে কিছু লিখতে যাব, তখন কিন্তু ঠিক আমার আশরাফের বাকি লেখাগুলো অটোমেটিকটা হাইড হয়ে যাচ্ছে। এই হাইডটা হয়ে গেছে, এটা কি জন্য? জায়গার সংকুলনের কারণে। এই মুহূর্তে আমরা কি করতে পারি? যদি আমরা এখানে র‍্যাপ টেক্সট ক্লিক করি, ঠিক তাহলে কি হবে? আমার এই লেখাটা যখন বর্ডার ক্রস করে ফেলবে, অটোমেটিকলি আমার এটা নিচে চলে আসবে। এটা অটোমেটিকলি নিচে চলে আসবে, আমাকে ডান পাশে ক্রস করার প্রয়োজন নেই। আমি যখন এই রোটাকে একটু বড় করব, তখন আমি দেখতে পারবো যে আমার পুরো লেখাটা। কিন্তু আমি যদি লেখাটাকে বড় করলাম কিন্তু র‍্যাপ টেক্সট ক্লিক করলাম না, ফলে কি হবে? আমার ডান পাশে লেখাটা হাইড হয়ে যাবে। র‍্যাপ টেক্সটের কাজই হলো এটা, যে নির্দিষ্ট এরিয়া যখন ক্রস করে ফেলবে, অটোমেটিকলি সেই লেখাটা নিচের লাইন থেকে শুরু হবে। এটা হলো র‍্যাপ টেক্সটের কাজ। এটাকে আপনি দিতে পারবেন, উঠাইতে পারবেন, শুরুতে করতে পারবেন, শেষে করতে পারবেন। এনি টাইম, যে কোনো টাইমে আপনি এই কাজটা করতে পারবেন। এই ছিল আমাদের আজকে ক্লাসের কমান্ড সম্পর্কে আলোচনা, যেটা আমরা ফাইল মেনু থেকে সবকিছু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছি। হোম মেনু থেকে আমরা ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্টের মোটামুটি 90% সবগুলো কমান্ড মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছি। নতুন ছিল শুধুমাত্র দুইটা, একটা হলো আমাদের ওরিয়েন্টেশন অর্থাৎ টেক্সট ওরিয়েন্টেশন, আমাদের লেখাটাকে কোনাকুনি ডানে বামে এভাবে সেট করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আমি এখান থেকে যে সিস্টেম এটাকে সাজাতে চাই, ঠিক ওই সিস্টেম আমি এখান থেকে সাজাইতে পারবো। আর র‍্যাপ টেক্সটের মাধ্যমে আমাদের এরিয়া যখন ক্রস করবে, অটোমেটিক লেখাটা নিচের দিকে নেমে যাবে। তো এটা হলো আমাদের আজকের আলোচনার বিষয়। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।